শুভ দুপুর। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। অন্তর্বর্তী সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনা হবে, কঠোর করা হবে ব্যাংকের পরিচালক নিয়োগের নীতিমালা। ব্যাংকিং খাতের সংস্কারের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলো পুরোপুরি ঘুরে দাঁড়াতে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন গভর্নর। দর্শক, আমরা এই প্রতিবেদনটি দেখব, তবে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নতুন শিক্ষা উপদেষ্টা যিনি দায়িত্ব নিয়েছেন সিআর আবরার, তিনি কথা বলছেন, তার বক্তব্য শুনে আসি। এই মন্ত্রণালয় এই দেশের প্রতিটি মানুষকে, প্রতিটি পরিবারকে স্যার কোনো না কোনো ভাবে সম্পৃক্ত করে। হয় তার সে নিজে শিক্ষকতার সাথে জড়িত, অথবা তার পরিবারের কেউ শিক্ষকতার সাথে জড়িত, অথবা তার পরিবারের কোনো সদস্য স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফলে এখান থেকে আমরা যেই আদেশটাই দেই কিনা কেন, সেটা প্রতিটা পরিবারকেই ইয়ে করে। আমরা এই দায়িত্ব নিয়ে, এই উপলব্ধি নিয়ে এই মন্ত্রণালয়ে কাজ করি যে আমার কোনো একটা আদেশ নির্দেশের কারণে যেন কোনো একটা ব্যক্তি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু মানুষের চাহিদা অনেক, এই ডিপার্টমেন্ট যেহেতু বড়, এখানে সমস্যাও অনেক। সুতরাং আমাদের সরকারের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমাদেরকে কাজ করতে হয়। কিন্তু আমাদের সদিচ্ছার কোনো অভাব থাকে না। আমরা চাই যে আমাদের এই প্রতিটি কাজ যেন আমাদের প্রতিটি সদস্যের কল্যাণে যায় এবং সার্বিকভাবে যেন সরকার এবং দেশের কল্যাণে যায়। তাই এই পর্যায়ে আপনাদের করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা, একটা আরো সমস্যা আমাকে স্মরণ করিয়ে দিই। এগুলো তো বড় সমস্যাগুলোর কথা বললাম, কিন্তু প্রতিনিয়ত আরো যেগুলো হয় সেটা হলো যে সারা দেশের স্কুল, কলেজ আছে, সরকারি কলেজ আছে, সেগুলোতে বদলি, পদায়ন, এগুলো সব কিছুই বহু ধরনের চাহিদা, দাবি দেওয়া, এগুলোরও মানে সরকারি কলেজে যেমন বদলি কি করে হবে, এটারও একটা নীতিমালা আসলে এখনো নাই। আমার নিজের ব্যক্তিগত দেখছি কিছু কিছু শিক্ষার্থী ঢাকাতে যে অনেকগুলো কলেজ আছে, বড় বড় কলেজ, সেগুলোতে বছরের পর বছর এখানেই থাকেন, এক কলেজ থেকে আরেক কলেজে। একই শিক্ষা বিসিএস দিয়ে যারা বিসিএস ক্যাডারে ঢুকেছেন, শিক্ষা ক্যাডারে, তার মধ্যে আমি অনেককে ব্যক্তিগতভাবে দেখলাম যে হয়তো আমি একজনের কথাই বলি, যে এক কথা দেখেছি উল্লাপাড়া পাবনায় একটা কলেজ, সেখানে তিনি 20 বছর ধরে আছেন। ঘটনাক্রমে আমি তার সম্বন্ধে জানতে পারি তার একটা অটিস্টিক বাচ্চা আছে। সেই বাচ্চাকে তিনি রাজশাহীতে নিয়ে চিকিৎসা করতে হয়, এই জন্য পরিবার সেখানে থাকে। আসলে সেখানেও চিকিৎসা করা যায় না। উনি কখনো, আমি পরিচয় হওয়ার পর জিজ্ঞেস করলাম, বললাম আমি কার কাছে তদবির করতে যাবো, আমি তো কাউকে চিনিও না। তিনি সারা জীবনই হয়তো এই উল্লাপাড়াতেই থাকতেন। এই একটাকে আমি কোনো ব্যক্তিগতভাবে কাউকে কিছু কোথাও করিনি। এই একজনকে আমি সেক্রেটারি মহোদয়কে বলেছিলাম, এই কেন উল্লাপাড়াতে সারা জীবন থাকবে? আর কিছু কিছু একই বিসিএস শিক্ষা ক্যাডারের কিছু।
দর্শক, আমরা তখন ছিলাম সচিবালয়ে, সেখানে নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিচ্ছেন আজকে। তবে আমরা যার বক্তব্য শুনছিলাম তিনি আসলে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি বক্তব্য রাখছিলেন। নতুন শিক্ষা উপদেষ্টা বক্তব্য শুরু করলে আমরা আবারও সচিবালয়ে ফিরব। এরই ফাঁকে আমরা প্রতিবেদনটি দেখে আসতে চাই। অন্তর্বর্তী সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার কথা বলছিলেন গভর্নর, এবং তিনি বলছিলেন যে ব্যাংকিং খাতে যে সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসতে চাই। আইনের ফাঁক ফোকরে কয়েকটি পরিবারকে ব্যাংক লুটের সুযোগ করে দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। এর দায় যেমন বিতর্কিত উদ্যোক্তাদের, তেমনি ব্যাংকারদেরও। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে ব্যাংকাররা দায় এড়াতে চাইলেও প্রতিবাদ করেন বর্তমানে একটি ব্যাংকের দায়িত্বে থাকা ইসলামী ব্যাংকের সাবেক এমডি। যারা নাকি 100 টাকা নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো সামর্থ্য নাই, সেই ধরনের লোকদেরকে দিয়ে কিন্তু 100, 150, 200, 300 কোটি টাকার বিনিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটা কারা করেছে? আমরা করেছি, আমরা ব্যাংকাররা করেছি। পরে বাংলাদেশ ব্যাংক গভর্নরও বলেন কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। জানান আগামীতে চাইলেই যে কেউ ব্যাংকের পরিচালক হতে পারবেন না। কে বসিয়ে দিচ্ছে, মেয়েকে বসিয়ে দিচ্ছে, অমুককে বসিয়ে দিচ্ছে, উইদাউট দ্য প্রপার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ, কোনো কিছু ছাড়া এইভাবে হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেন না হয় সেটার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের বেলায় আমরা প্যানেল অলরেডি করা শুরু হয়ে গেছে। গভর্নর জানান গেল 6 মাসে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া নীতিগুলো কাজ করতে শুরু করেছে। রাজস্ব বাড়ানো গেলে IMF ঋণের দরকার হবে না। And our financial position is very strong. Only area that we are weak is the budget, and revenue is the only solution for that. We have to work on that. তাহলে পরে আমাদের কোনো IMF দিকে তাকাতে হবে না। I already told IMF I don't need your money. ব্যাংকের লুট হওয়া সম্পদ উদ্ধারে আলাদা টাস্কফোর্স কাজ করছে উল্লেখ করে গভর্নর বলেন লুপাটকারীদের ব্যাংকের শেয়ার বাজেয়াপ্ত করে পাওনা আদায় করা হবে। সবকিছু তো আর শেষ হবে না, আমরা ফাউন্ডেশনটা দিয়ে যাব। পরবর্তী সরকার তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের তাগিদ দেন সিপিডির নির্বাহী পরিচালক। সাইবার অ্যাটাক হলো বাংলাদেশ ব্যাংকের উপরে, সো সেখান থেকে যে টাকাটা চলে গেল, সিআইডি রিপোর্ট দেওয়ার কথা 80 বার এই রিপোর্ট স্থগিত হয়েছে, বারবার ডেট পার হয়ে যাচ্ছে। কেন রিপোর্টটা জনসমক্ষে আসছে না? এর আগে আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে শিগগিরই এজেন্ট ব্যাংকিংয়ে 50% নারী এজেন্ট নিয়োগের আইন করার কথা জানান গভর্নর। এজেন্ট ব্যাংকিং 50% of the agents shall be women. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রতিবেদন দেখছিলাম এবং ব্যাংকিং খাতের সুশাসন নিয়ে গভর্নর কথা বলেছেন, অর্থনীতিবিদরা কথা বলেছেন। ব্যাংকিং খাতে আসলে গত 6 মাসে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আর্থিক খাতের সংস্কারে। আমরা দেখেছি এর কিছু কিছু কাজও করতে শুরু করেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আজকে আমাদের সাথে একজন অর্থনীতিবিদ যুক্ত হয়েছেন, তরুণ অর্থনীতিবিদ ডক্টর সাহেম আমির ফয়সাল। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। জনাব ফয়সাল, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এই যে গত 6 মাস বা 7 মাসের যে উদ্যোগ আমরা দেখেছি, বা আমরা যদি দেখি যে সরকারের সবগুলো মন্ত্রণালয়ের যদি সংস্কার কার্যক্রম দেখি, তার মধ্যে আর্থিক খাতের সংস্কারগুলোকে আসলে দৃশ্যমান মনে হয়েছে অনেক বেশি। বিশেষ করে যদি আমরা বলি যে পাচারের যে ফ্লো ছিল সেটিকে অনেকখানি ঠেকানো গেছে। আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। ব্যাংকিং খাতের যেসব অনিয়ম দুর্নীতি ছিল সেগুলোকে বন্ধ করা গেছে। এই মুহূর্তে আমাদের আর্থিক খাতের এই সুশাসনটা টেকসই করার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে একটা টেকসই আর্থিক খাতের দিকে যাচ্ছি কিনা? ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে সালাম এবং শুভেচ্ছা। আপনি দেখবেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অগস্টের 8 তারিখ ক্ষমতা দায়িত্ব নেওয়ার পরবর্তীকালীন সময় আজকে 7 মাস পূরণ হবে এই মার্চের 8 তারিখে, এবং এই 7 মাসে আমরা দেখেছি আবার আর্থিক খাত এবং ব্যাংকিং খাতে কিন্তু বড় ধরনের কোনো দুর্নীতি কিন্তু আমরা প্রকোপ কিন্তু আমরা দেখতে পাই নাই। এটা আমি মনে করি অত্যন্ত ইতিবাচক। আপনি যদি কারেন্ট অ্যাকাউন্টে দেখেন, আমাদের গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর একদম সুস্পষ্টভাবেই বলেছে যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটা ছিল বিগত 2 বছর 3 বছর আগেও আপনারা দেখবেন যে 23 বিলিয়ন মার্কিন ডলারের
আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ছিল, সেই ডেফিসিট কিন্তু আজকে কমে এসে কিন্তু আজকে প্রায় আমাদের সারপ্লাসে এসে কিন্তু পৌঁছে গেছে। আমাদের যে মূল সমস্যাটা বর্তমানে রয়েছে সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এবং আমাদের বৈদেশিক ঋণ পরিশোধের নামে আমাদের যে ইন্টারেস্ট রিপেমেন্ট করা হচ্ছে সেটা আসলে বাংলাদেশের আমাদের রিজার্ভকেও চাপ দিচ্ছে এবং একই সাথে আমাদের টাকার মান ডলারের বিপরীতে অস্থিতিশীল করে তুলছে। তারপর আমার বলতে হয় যে আজকে বর্তমানে আমাদের এক্সপোর্ট বর্তমানে $50 বিলিয়ন একটি লক্ষ্যমাত্রা আমরা খুব শীঘ্রই আমার নিকট ভবিষ্যতে আমরা পৌঁছাবো। একই সাথে আপনি দেখেছেন যে ফেব্রুয়ারি মাসেরও কিন্তু যদিও 28 দিনের মাস, তারপর কিন্তু আমরা দেখেছি $2.5 বিলিয়ন মার্কিন ডলারের ঊর্ধ্বে কিন্তু আমাদের রেমিটেন্স ইনফ্লো এসেছে। তো সার্বিক যদি আপনি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির কথা চিন্তা করেন, আপনি যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের স্টেবিলিটি এবং কারেন্ট অ্যাকাউন্টের যদি স্টেবিলিটির কথা আপনি বিবেচনা নেন, তাহলে অবশ্যই আমি মনে করি আর্থিক খাতে একটি ইতিবাচক একটি প্রভাব ফেলেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তবে আমাদের কিছু স্ট্রাকচারাল চ্যালেঞ্জ রয়ে গেছে বর্তমানে। যদি আপনি আর্থিক খাতে যদি আপনার বিগত 5 বছর, বিশেষ করে 6-7 বছরে যদি আপনি চিত্র দেখেন, আজকে কিন্তু ব্যাংকিং খাতে দেখা যাচ্ছে যে প্রায় আপনার 32% আপনার নন পারফর্মিং লোন রয়েছে, অর্থাৎ 1/3 কিন্তু আমাদের টোটাল ডিপোজিটের কিন্তু আসলে আনরিকভার্ড এবং নন পারফর্মিং কাতারে কিন্তু পৌঁছে গেছে। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা আসলে আমাদের ছোট এবং মাঝারি যে ব্যাংকগুলো আছে সেগুলোকে কি করে আমরা রিকভার করব এবং ভবিষ্যতে আপনার ঋণ বরাদ্দ করার জন্য যাতে কোনো ধরনের ভবিষ্যতে যাতে জালিয়াতি আর যাতে না হয়, এটা কি করে আমরা সংশোধন করব সেদিকে আমি মনে করি সরকার যথেষ্ট মনোযোগী আছে। এবং বিগত 7 মাসে আমরা কোনো ধরনের, যেহেতু আমরা দুর্নীতি দেখি নাই, আমি মনে করি যে সঠিক তথ্যটা আসলে জাতির সামনে উত্তোলন করা প্রয়োজন ছিল, যাতে ভবিষ্যতে এরকম ধরনের নন কোলাটারালাইজ যাতে ডেট ডিসবার্সমেন্ট যাতে না হয়, জামানতবিহীন যাতে ঋণ বরাদ্দ করা না হয়। অনেক আমরা দেখেছি যে আপনার 10 কোটি টাকার জমির বিপরীতে দেখেছি যে 500 কোটি টাকারও ঋণ কিন্তু বরাদ্দ হয়ে গিয়েছে। এই অপসংস্কৃতি থেকে, যেটা আমি মনে করি বাংলাদেশের অর্থনীতিটাকে যেটা আসলে সত্যিকার অর্থে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে, আমি মনে করি যে আপনার ব্যালেন্স অফ পেমেন্টসে যেহেতু স্টেবিলিটি এসেছে, এমনকি আমি বলবো যে টাকার মানও কিন্তু ডলারের বিপরীতে আপনি যদি 6 মাসের তথ্য দেখেন, মোটামুটি কিন্তু আমরা স্থিতিশীল রাখতে পেরেছি। এইটা আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং একই সাথে ফাইন্যান্স উপদেষ্টা আমি মনে করি আপনার প্রশংসনীয় একটি উদ্যোগের ফসল কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর থেকেও এটা আমার বলতে হয় যে এখনো কিন্তু আমাদের অনেক স্ট্রাকচারাল চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষ করে আপনার আইনের শাসন চ্যালেঞ্জ আছে। জনাব ফয়সাল, অনেকগুলো চ্যালেঞ্জের কথা নিশ্চয়ই গভর্নরও বলেছেন যে গত ব্যাংকিং যে দুর্বল ব্যাংকগুলো আছে সেগুলোকে আসলে একটি ভালো জায়গায় পৌঁছাতে 5 থেকে 10 বছর সময় লাগবে। সেটির যে প্রক্রিয়া, আপনি যে চ্যালেঞ্জের কথাগুলো বলছেন সেটা শুনবো। আমরা একটু বনানী থেকে যেতে চাই, আমরা একটি লাইভে যেতে চাই। দর্শক, রাজধানী বনানীতে কথা বলছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, তার বক্তব্যে চলে যাচ্ছে এই মুহূর্তে। 30%, তাহলে 30% যদি আমি ধরি 15,000 সাথে কত হয়? 5,000 শিপস। তা আমার তো টার্গেট হওয়া উচিত সরকারের, আগামী 10 বছর আমি 5,000 জাহাজ কিভাবে কাটবো, এটা ফেসিলিটি ডেভেলপ করো, এটার জন্য সাপোর্ট সিস্টেম ডেভেলপ করো, এটার জন্য কত বেশি গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য, এটাকে গ্রিন করার জন্য কত বেশি সাপোর্ট দেওয়া দরকার আছে। This should be the target of the government. রাদার দেন এটার পথে এটাকে বাধাগ্রস্ত করে, এটাকে স্লো ডাউন না করে, এটা আমি 5,000 জাহাজের শেয়ারটা আমি কিভাবে নেব, এটাই তাদের টার্গেট হওয়া উচিত সরকারের। আমি আর বেশি বক্তব্য রাখছি না। আমার মনে হয় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এখানে সরকার তো অবশ্যই প্রধান দায়িত্ব সরকারের। আমাদের সাথে বিদেশিরা কাজ করছেন। I thank the donors, our development partners for the support. Our government should come forward. আমাদের গভর্নেন্স ইমপ্রুভ করতে হবে। গভর্নেন্স ইমপ্রুভ করতে গেলে ডিরেগুলেট করতে হবে, নিয়ন্ত্রণ কমাই দিতে হবে। আপনি গভর্নেন্স যদি ভালো চান, আপনি নিয়ন্ত্রণ কমাই আনতে হবে, সোজা কথা। আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছে আজকে, আমি প্রত্যেক জায়গায় প্রত্যেক দিন একই কথা বলছি, আগামী দিনের সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে। সিরিয়াস ডিরেগুলেশন, একেবারে আপনার সিরিয়াস লিবারালাইজেশন করতে হবে। কোন ইকোনমি আপনি এই যে যত ইকোনমি ডেভেলপ করতেছে এখন ওয়ার্ল্ডে, আপনি প্রত্যেক দেশে দেখেন প্রতিনিয়ত ডিরেগুলেট, প্রত্যেক দিন একটা ভাষা ব্যবহার করে ওরা,
ডিরেগুলেট করতে হবে, নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। সুতরাং নিয়ন্ত্রণ মুক্ত যত তাড়াতাড়ি করতে পারবো, বাংলাদেশের অর্থনৈতিক এবং অর্থনীতির সাথে যে আমাদের রাজনীতি নির্ভর করে। আজকে বাংলাদেশের রাজনীতি এখানে এসে কেন দাঁড়িয়েছে? অর্থনীতি ধ্বংস করেছে, রাজনীতি ধ্বংস হয়েছে, সমাজের মানুষের নীতি নৈতিকতা ধ্বংস হয়েছে। এগুলোর সাথে সবকিছু সম্পর্কিত। নীতি নৈতিকতা আজকে আমাদের ধ্বংস হয়েছে। এগুলো সবকিছু ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবকিছু মিলিয়ে আমাদের গভর্নেন্সের চিন্তা করতে হবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি সাবেক বাণিজ্য মন্ত্রী, তিনি আসলে অর্থনীতির যে সুশাসন ফিরিয়ে আনার কথা বলছেন এবং তিনি বলছেন যে অর্থনীতি যেটি ধ্বংসের পথে চলে গেছে সেটি ফিরিয়ে আনার জন্য আসলে সুশাসন খুবই প্রয়োজন। এই বিষয়টা নিয়েও আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল। জনাব ফয়সাল, আমরা আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আর্থিক খাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলোকে এখন সংস্কারের মাধ্যমে সরকার চেষ্টা করছে, যেটি আসলে এই যে বিএনপির যে নেতা, যিনি সাবেক বাণিজ্য মন্ত্রী ছিলেন, অনেক অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, তিনিও বলছিলেন যে সুশাসন ফিরিয়ে আনাটা কিন্তু খুব দরকার, যে অর্থনীতিকে আমরা যদি আসলে টেকসই জায়গায় নিতে চাই। অ্যাবসলিউটলি। এবং ডিরেগুলেশনের কথাটা যিনি বলেছে এবং যথার্থই বলেছে। আপনি গতকাল যদি দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের যে বক্তব্য দিয়েছে স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেসে এবং জয়েন্ট কংগ্রেসের যে বক্তব্যটি দিয়েছে, উনি কিন্তু একদম সুস্পষ্টভাবে বলেছে যে ডিরেগুলেশন ছাড়া আসলে বাংলাদেশের অর্থনীতির যে আন্ডারকারেন্ট যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি আসলে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আজকে যে কোনো একটা ব্যবসা করতে গেলেও কিন্তু দেখা যায় যে 10 জায়গা থেকে লাইসেন্স নিতে যে হেনস্থ এবং হয়রানি করতে হয় মানুষের, বিশেষ করে মধ্যমায়ের যারা ব্যবসায়ী যারা রয়েছে, এই লাইসেন্সিং ফি দিতে কিন্তু দেখা যায় যে চতুর জায়গায় যেতে যেতে একটা ব্যবসা শুরু করার জন্য কিন্তু যেই উদ্যোগী যে মনোভাব, যেই পরিবেশটা, প্রয়োজনীয়তাটা দরকার, সেটা কিন্তু বর্তমানে কিন্তু আসলে সত্যিকার অর্থে নেই। এবং অতীতে আমরা দেখেছি বাংলাদেশে চরমভাবে যে আমরা দেখেছি যে ব্যুরোক্রেটিক শ্যাকল রয়েছে, এই ব্যুরোক্রেসি এবং এই রেড টেপ যদি আমরা নিকট ভবিষ্যতে যদি আমরা কমিয়ে আনতে না পারি, ভবিষ্যতে কিন্তু নতুন উদ্যোক্তাগুলোদের কিন্তু আমরা আসলে সঠিকভাবে কিন্তু আমরা উৎসাহিত করতে পারবো না। এবং এটা উল্লেখ করতে হয় যে বাংলাদেশের রেগুলেশনের অভাব আছে কিছু জায়গায়, কিন্তু আবার একই সাথে আপনার রেড টেপের কিন্তু অনেক জায়গায় বাড়াবাড়ি রয়েছে। আপনি যদি আমলাতান্ত্রিক জটিলতা আপনি যদি দূর করতে না পারেন, যদি আপনি কমিয়ে আনতে না পারেন, ভবিষ্যতে কিন্তু আসলে ব্যবসায়ীদের কিন্তু আপনার উৎসাহিত করতে কিন্তু আপনি ব্যর্থ হবেন, বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা যারা রয়েছে। আর আরেকটা কথা আমার বলতে হয় যে দেখেন, বহির্বিশ্বে আমরা যেভাবে দেখতেছি যে আমাদের আমেরিকান কাউন্টারপার্ট এবং ইউরোপিয়ান কাউন্টারপার্ট, আমরা কিছুদিন আগে দেখলাম কানাডা এবং আমেরিকার উপরে যে কাউন্টার ট্যারিফ দেওয়া হলো 25%। ভবিষ্যতে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই চাইনিজ প্রোডাক্টের উপরে যখন আপনার ট্যারিফ ইম্পোজিশন হচ্ছে, এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু একটি ব্যাপক কিন্তু একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে। তো আমি বিশ্বাস করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়ে যদি মনোযোগী হতে পারে এবং যে প্রোডাক্টগুলোর উপরে আপনার আমেরিকানরা আপনার এক্সেস ট্যারিফ ইম্পোজিশন করেছে, সেই পণ্যগুলো যদি আসলে আমরা বাংলাদেশে যদি আমরা সরবরাহ এবং উৎপাদনও যদি আমরা করতে পারি, ভবিষ্যতে কিন্তু এই বড় অ্যাক্সেসটা, বিশেষ করে ইউ এবং আমেরিকান মার্কেটের অ্যাক্সেস কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু উন্মুক্ত হতে পারে। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বর্তমানে যেই আপনি ডিরেগুলেশনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বিশেষ করে আপনার আইনের শাসনের যে বর্তমান যে অবনতি ঘটেছে, এটা আসলে কোনোভাবে অস্বীকার করা যায় না। আমরা ভালোকে অবশ্যই আমরা ভালো বলবো, কিন্তু খারাপকে কিন্তু খারাপটা আমাদের উল্লেখ করতে হবে। তো আমি মনে করি যে আপনার আর্থিক খাতে যে বর্তমানে যে স্থিতিশীলতা আমরা দেখতে পারছি, সেটা যদি আসলে একদম তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যদি এই সুফল পৌঁছে দিতে চান এবং আসলে যদি একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটি মডেল যদি আপনি বাংলাদেশে যদি আপনি নির্মাণ করতে চান, আপনার সর্বপ্রথম কিন্তু আইনের শাসনের একদম সঠিক আপনার মূল্যায়ন করতে হবে। জনমনে যাতে নিরাপত্তাহীনতা যাতে কেউ না ভোগে, সেটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আরেকটা আমি মনে করি যে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত যেই ভূমি সংস্কার যেই আকাঙ্ক্ষার যে স্থানে পৌঁছানোর কথা 53 বছরের পরেও এখনো কিন্তু পর্যন্ত কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে প্রপার্টি রাইটসে কিন্তু ব্যাপক মামলা মোকদ্দমায় কিন্তু এখনো মানুষ হয়রানির শিকার হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু জমি দখল হচ্ছে এবং অবৈধ ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্য কিন্তু দখল করে নিয়ে যাচ্ছে। এখানে নানা ধরনের পলিটিক্যাল এক্সপ্লেনেশন আছে, কিন্তু
আপনার পলিটিক্সের কারণে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, আপনার নতুন উদ্যোক্তারা আপনার অনুৎসাহিত হবে, এরকম একটি পরিবেশ কিন্তু বাংলাদেশে বিরাজ করলে আসলে কিন্তু আমাদের অর্থনীতির জন্য কিন্তু ইতিবাচক প্রভাব কিন্তু ফেলবে না। আর আমার শেষ পয়েন্ট হচ্ছে, বিদেশে আসলে বাংলাদেশে যেই আপনার ব্যাংকিং খাতের থেকে যে দুর্নীতিগুলো হয়েছে সেটা আমরা সুস্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি আপনার নানা জায়গায়। প্রায় 2.5 লক্ষ থেকে আপনার 3 লক্ষ কোটি টাকা আমরা জানি যে বিদেশে সরাসরি পাচার হয়েছে। আমাদের বায়োল্যাটারাল কিছু চুক্তির সামনে, বায়োল্যাটারাল কিছু ডায়ালগের মাধ্যমে যদি আমরা এই অর্থটা ফেরাতে না পারি, আসলে আমাদের এই যে আমাদের ব্যাংকিং খাতে যেই আমাদের একটি নন পারফর্মিং লোনের প্রায় 30 থেকে 33% অলমোস্ট আপনার নন পারফর্মিং লোনের কাতারে এসে যখন পৌঁছেছে, এই অর্থ যদি আমরা ফেরত আনার যদি আমরা সঠিক পদক্ষেপ যদি আমরা যথার্থ সময় যদি আমরা না নিতে পারি এবং কিছু সাফল্য যদি আমরা অর্জন না করতে পারি, আসলে আমাদের ব্যাংকিং খাতে অধিকাংশ আমি বলবো যে ছোট যেই ব্যাংকগুলো আসলে আপনার 70-80% নন পারফর্মিং লোনগুলো আছে, এই ব্যাংকগুলোতে কিন্তু আসলে আগামী 5 বছর 10 বছরও কিন্তু আপনি ফিরিয়ে আনতে জীবিত রাখতে পারবেন না। এটা হচ্ছে একদম বর্তমানে আসলে বাস্তবতা। তো আমি আশা করি যে আপনি একটি কথা এনেছেন যে আসলে যদি উদ্যোক্তাদের জন্য আমরা আসলে সেই পরিবেশটা দিতে না পারি, সেক্ষেত্রে আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান সবকিছুই কিন্তু বাধাগ্রস্ত হবে। এই মুহূর্তে আসলে যে পরিবেশ বিরাজ করছে সেই জায়গাটাতে আমরা মানে আর্থিক খাতে যতটা আমরা সংস্কার দেখেছি, যতটা একটি সঠিক পথে আছে, সেই জায়গাটাতে কিন্তু বিনিয়োগের জায়গাটাতে কিন্তু সেভাবে নাই। বিশেষ করে আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন এখন পর্যন্ত সেভাবে অনুকূল অবস্থায় আসেনি, তেমনি জ্বালানির যেভাবে করে প্রাইস বাড়ানো হয়েছে, সুদের হার যেভাবে বাড়ছে, সবকিছু মিলিয়ে তো উদ্যোক্তারা বেশ চাপে আছেন। সেক্ষেত্রে সামনের দিনে আসলে আমাদের যে প্রবৃদ্ধির আশা আমরা করছি সেটি আসলে কিভাবে হবে? সরকারের আসলে কি পরিকল্পনা এই জায়গাটাতে? না, বাস্তব কথা হচ্ছে যেটা কিন্তু আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে আপনার বিনিয়োগ বান্ধব কিন্তু আসলে পরিবেশ কিন্তু বাংলাদেশে বর্তমানে এখনো কিন্তু সৃষ্টি হয় না। হ্যাঁ, আমরা জানি যে আপনার 7 মাস আগে এত বড় একটি রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তীকালীন সময় অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে স্পেস দেওয়া উচিত, এবং এই সংশোধনগুলো যেটা আমরা আর্থিক খাতে আসলে খুব সফলভাবে আমরা দেখতে পেরেছি, যে সংস্কারগুলোর কথা যেগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়নও কিন্তু করা হয়েছে, কিন্তু আসলে অন্যান্য যে সরকারের যে অন্যান্য যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে জনমানুষের যে আপনার আকাঙ্ক্ষার যে স্থানটা, বিশেষ করে আপনার ল এন্ড অর্ডার সিচুয়েশনটা আসলে নতুন করে বলার কিছু নেই। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি মব জাস্টিস হচ্ছে, মব কিলিং পর্যন্ত হচ্ছে। এখন একটা নির্বিচারে যখন একটা নিরীহ মানুষকে ভুলক্রমে হত্যা করা হবে বা তাকে যখন মব জাস্টিসের নামে আপনার লিঞ্চিং করা হবে, পাবলিকলি লিঞ্চিং করা হবে, এই যারা ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু আসলে আপনার কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে অন্তত পক্ষে কিন্তু 22 থেকে আপনার 35% কিন্তু বিনিয়োগ কিন্তু সংকুচিত হয়েছে। আবার একই সাথে আপনার উচ্চ সুদের হার বর্তমানে যেটা আপনার 16% 17% এসে পৌঁছেছে। এটা কিন্তু আমরা স্বীকৃতি দিচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় ফাইন্যান্স উপদেষ্টা রয়েছে এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকের গভর্নর, ওনার সুস্পষ্টভাবে বলেছে যে আমাদের মনিটারি সাপ্লাই অবশ্যই এখানে কন্ট্রাকশন আনতে হবে, আমাদের সংকুচিত করতে হবে। কারণ বাংলাদেশে অতীতে আমরা দেখেছি চরমভাবে মুদ্রা ছাপিয়ে কিন্তু আমরা ঋণ বরাদ্দ করতে দেখেছি। এই কালচারটা থেকে বেড়েও আসার প্রয়োজন ছিল, কিন্তু আপনি কিন্তু 2 বছরের বেশি কিন্তু আপনি এই ডাবল জেডেড আপনি উচ্চ সুদের হার কিন্তু আপনি রেখে কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য এবং একই সাথে আপনার প্রবৃদ্ধির হার কিন্তু লক্ষ্যমাত্রা কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। তো এটা আমরা জানি যে আপনার উচ্চ সুদের হার যেটা বর্তমানে 16% এসে পৌঁছেছে, যেটা আমাদের লেন্ডিং রেট, সেটা আমি আশা করি আগামী 6 থেকে 7-8 মাসের মধ্যেও আমি বিশ্বাস করি যদি মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রিত হয়, আমি বিশ্বাস করি যে সুদের হারও কমে আসবে। কিন্তু বাংলাদেশের মানুষ আসলে ধৈর্যের সীমার কিন্তু একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছে এমন একটি পরিস্থিতিতে যে আসলে অনেক ব্যবসা বাণিজ্য আমরা দেখেছি যে কিন্তু বর্তমানে অনেক ফ্যাক্টরি এবং কারখানা আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক অসন্তুষ্টির কারণে, যেখানে আপনার শ্রমিকের নাম করে যারা মাঝে মাঝে আমরা দেখি যে পলিটিক্যাল ভায়োলেন্স যারা করছে, আসলে আপনি যদি ব্যবসায়ীদের যদি আপনার ভয়ভীতি দেখান, ব্যবসায়ীকে যদি আপনার আইনের শাসনের নিশ্চয়তা যদি আপনি না দিতে পারেন, এখানে তো ব্যবসা বাণিজ্য অবশ্যই সংকুচিত হবে। এবং একই সাথে আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা আপনি দেখেন, আমাদের যে বর্তমানে যে আপনার প্রায় 4 লক্ষ কোটি টাকার বাজেটের যে ঘাটতি রয়েছে, এই ঘাটতি নিরসন করতে হলে কিন্তু আপনার আয়ের পরিধি বাড়াতে হবে। আপনি যদি আয়ের পরিধি বাড়াতে যদি আপনি ব্যর্থ হন, আপনি কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা যেটা আমাদের 4 লক্ষ কোটি টাকা রয়েছে এবং 4,65,000 কোটি টাকা রয়েছে, আপনি কিন্তু 3,50,000 কোটি টাকাও কিন্তু রাজস্ব আহরণ করতেও কিন্তু আপনি হিমশিম খেয়ে যাবেন। তো এমন একটি বাস্তবতা আমি আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনার আইনের শাসনের বিষয়ে এবং ন্যায় বিচারের বিষয়ে যাতে সঠিকভাবে যাতে মূল্যায়ন করে, এবং একই সাথে বাংলাদেশে যে বর্তমানে যে পলিটিক্যাল ভায়োলেন্সটা রয়েছে, আমি বিশ্বাস করি যে
এখন থেকে যে একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত আমাদের যে সার্বিক স্থিতিশীলতা যেটা আমাদের দরকার, কারণ ভবিষ্যতে নির্বাচিত সরকার কিন্তু এই অবকাঠামো দিয়ে কিন্তু কাজ করতে হবে। এবং আমরা আশা করি যদি আপনার ব্যালেন্স অফ পেমেন্টস এর স্টেবিলিটি দরকার, আপনার টাকার মান ডলারের বিপরীতে স্থিতিশীল দরকার, আপনার উচ্চ সুদের হার আপনি এতদিন পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন না, একই সাথে আপনার মূল্যস্ফীতি কিন্তু আপনার নিয়ন্ত্রণ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। তবে আমি যদি গ্রেডিং সিস্টেমে যদি চিন্তা করি, আপনি ব্যাংকিং খাতে আপনি এ দিবেন, আপনার ফাইন্যান্সিয়াল পেমেন্টের এবং ব্যালেন্স অফ পেমেন্টের যে স্টেবিলিটির কথা দেখেছে, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির ব্যাপারে আপনি A+ দিতে পারেন, কিন্তু আপনার আইনের শাসনে কিন্তু এখানে D- পাবে। তো আসলে বাস্তবতা হচ্ছে যে আমরা ভালোকে অবশ্যই আমরা ভালো বলছি, কিন্তু খারাপ যেগুলো আমার বর্তমান যে উপাদানগুলো আছে, যে জায়গায় আমাদের ঘাটতি ব্যর্থতা রয়েছে, সেই জায়গায় আমি মনে করি যথার্থ মূল্যায়ন করা উচিত এবং খুব নিকট ভবিষ্যতে আমি মনে করি এটার সংশোধন করা উচিত। ডক্টর সাহেব, একটি বিষয় একটু আনতে চাই যে গভর্নরের বক্তব্য থেকে তিনি বলছেন যে রাজস্ব আদায় আসলে বাড়ানোর দিক কোনো বিকল্প নেই, কারণ আমরা আসলে এতদিন পর্যন্ত যে বিদেশি ঋণের উপর নির্ভরতা, মানে উনি একটি কথা বলেছেন যে চাটুকারিতা করে আর বিদেশি ঋণ নিতে চাই না, বিশেষ করে IMF এর দ্বারস্থ হতে চান না। যদিও উনি আসলে আসার পর থেকে আমরা দেখেছি যে IMF এর প্রত্যেকটি শর্ত একরকম অক্ষরে অক্ষরে পালন করছিলেন এবং সেটির বিরূপ কিছু প্রতিক্রিয়াও কিন্তু আমরা অর্থনীতিতে দেখেছি। সেই জায়গাটাতে আসলে IMF যাতে আমাদেরকে ইচ্ছামতো শর্ত মানে চাপিয়ে দিতে না পারে, যেহেতু আমাদের অর্থনীতি আসলে আমাদের মতো করেই চলতে হবে, সেই জায়গাটাতে গভর্নরের এই বক্তব্যটা নিশ্চয়ই একটি ভালো বার্তা দেয়। কি বলবেন আপনি? অ্যাবসলিউটলি উনি যথার্থই বলেছে যে আমাদের বিশেষ করে আমাদের ঋণ নির্ভরশীলতা আমাদের কমিয়ে আনতে হবে, এবং আভ্যন্তরীণ যেভাবে ঋণ নির্ভরশীলতা কমিয়ে আসছে, একই সাথে কিন্তু বৈদেশিক ঋণের উপরে নির্ভরশীলতা কিন্তু আমাদের কমিয়ে আনতে হবে। তো উনি যথার্থ বলেছে যে IMF এর যে বর্তমানে যে ফাইনাল যে ট্রান্সটা বাকি আছে, আপনার যে চতুর্থ যেই ট্রান্সটা বাকি আছে বর্তমানে বরাদ্দ করার জন্য, সেটার জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু IMF কিন্তু ডিসবার্সমেন্টে কিন্তু অনেক ডিলে করছে। তো উনি ঠিকই বলেছে যে আমাদের বাংলাদেশে রাজস্ব আহরণ যদি আমরা সঠিকভাবে আমরা করতে পারি, আমাদের যদি আপনার এই ট্যাক্স ব্ল্যাঙ্কেটটা যদি আপনি সঠিকভাবে যদি আপনি বিস্তৃত করতে পারে, তাহলে কোনো একটা শিল্প গোষ্ঠী বা কয়েকটি শিল্প গোষ্ঠীর উপরে এরকম পরিমাণ চাপ না দিয়ে এই দায়িত্বের ভারসাম্য সমগ্র বাংলাদেশের সকল ব্যবসায়ীদের উপরে যদি আমরা সঠিকভাবে দিতে পারি। এবং আমি মনে করি যে আসলে বাংলাদেশে বর্তমানে যে আপনার 32% বা 25% যেই আপনার কর্পোরেট ট্যাক্স ইম্পোজিশন করা হচ্ছে, বা আপনি যে পার্সোনাল ইনকাম ট্যাক্স আপনি ইম্পোজিশন করছেন, আপনি 30% ট্যাক্সের হার রেখে কিন্তু আসলে সত্যিকার অর্থে সবার থেকে কিন্তু আপনি কর আহরণ করতে পারবেন না। অনেককে কিন্তু এই উচ্চ করের হারের জন্য কিন্তু আমরা অনিৎসাহিত করতে বলেছি। তো আমার প্রস্তাবনা থাকবে যে আপনার মধ্যম 14 to 16% যদি একটি ব্ল্যাঙ্কেট একটা কর্পোরেট ট্যাক্স যদি আপনি দিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি সকলকে উৎসাহিত করতে পারবেন। আবার একই সাথে আপনার কর আহরণে কিন্তু আমি মনে করি যে রাজস্ব লক্ষ্যমাত্রার আমি মনে করি যে আমাদের আকাঙ্ক্ষার যে স্থানটা, সেই স্থানে আমরা পৌঁছে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। কিন্তু আপনি 30-32%, আপনি 35% আপনার করের হার দিয়ে কিন্তু আপনি রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন। আমরা নিশ্চয়ই আসলে এবার অপেক্ষায় থাকবো আসলে সামনের বাজেটে আসলে বিষয়গুলো নিয়ে কি সিদ্ধান্ত আসে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সায়েম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আর্থিক খাতে নানান সংস্কার এবং অর্থনৈতিক বর্তমান পরিস্থিতিতে আসলে সরকার কি করছে, কি করণীয়, এসব বিষয় নিয়ে কথা বলছিলেন অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল। এই মুহূর্তে সময় হচ্ছে একটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। গত কয়েকদিনের আসলে নেতিবাচক ধারা থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে শেয়ার বাজারের লেনদেন কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে, বিশেষ করে সূচকের দিক থেকে অন্তত ইতিবাচক ধারায় ফিরেছে। ডিএসসির প্রধান যে সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স 5 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5199 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স 1.3 পয়েন্ট বেড়ে 1159 পয়েন্টে অবস্থান করছে। ডিএস30 অবস্থান 1891 পয়েন্ট, বেড়েছে 1.47 পয়েন্ট। তবে লেনদেন একেবারেই তলানিতে বলতে হবে। 280 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 127টির, কমেছে 174টির এবং অপরিবর্তিত আছে 96টি কোম্পানির শেয়ারের দর।
দর্শক, পুঁজিবাজারের খবর জানাচ্ছিলাম, এবারে জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার বরাবরের মতো 121 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 122 টাকায়। ইউরো 124 টাকায় কিনে 129 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 150, বিক্রয় 155। চীনা ইউয়ানের কেনা দর 15 টাকা 50 পয়সা, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল কেনা হচ্ছে 32 টাকায়, বিক্রি 33 টাকা 10 পয়সা। আর ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সা বিক্রি করা হচ্ছে। সোনার দরদাম জানাতে চাই। স্বর্ণের দাম আবারও 1.5 লাখ টাকা ছাড়িয়েছে। গতকালই আবারও দাম বেড়েছে। আমরা জানি যে 22 ক্যারেট স্বর্ণ এই মুহূর্তে প্রতি ভরির দাম পড়ছে 1,51,900 টাকা। 21 ক্যারেটের দাম 1,44,995। 18 ক্যারেটের দাম পড়ছে 1,24,369 এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,02,374 টাকা প্রতি ভরি। রূপার দরদাম জানাবো। অপরিবর্তিত দামে রূপা বিক্রি হচ্ছে। 22 ক্যারেট রূপার দাম প্রতি ভরি 2,578 টাকা। 21 ক্যারেটের দাম 2,449। 18 ক্যারেটের দাম পড়ছে 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, বিজনেস আওয়ার্ডে এই পর্যায়ে সময় হয়েছে আরও একটি বিরতির। ফিরবো একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ন্যায্য মূল্যে। আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন সময় আসলে টিসিবিতে পণ্য বিক্রি হয় এবং সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য সেই কার্যক্রম শুরু হয়েছে রমজান উপলক্ষে। আমরা এই মুহূর্তে সেই কার্যক্রমের সবশেষ পরিস্থিতি জানতে চাই। যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছে সহকর্মী মিরন। মিরন, আপনার কাছে জানতে চাই যে বরিশালে এই কার্যক্রম কখন শুরু হবে? আমরা জানি 2টা থেকে শুরু হওয়ার কথা, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে সারা দেশে স্বল্প মূল্যে টিসিবির যে পণ্য সরবরাহ সেটি শুরু হবে মূলত 2টোয়। যদিও এটি 12টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যে গোডাউন থেকে যে পণ্যগুলো নিয়েছেন ডিলাররা, সেই ডিলাররা পণ্য নিয়ে সেগুলো আবার মেপে আলাদা আলাদা করে প্যাকেটজাত করার কারণে অনেক সময় লাগছে। সে কারণেই 2টোর থেকে মূলত গ্রাহক পর্যায়ে যেতে পারবে, এমনটাই বলেছে ডিলাররা। তবে স্বল্প মূল্যে গ্রাহকরা পণ্য পাবেন, এটা হচ্ছে সবচেয়ে আশার কথা। যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তেল, অর্থাৎ 2 লিটার তেল পাবেন মাত্র 200 টাকায়, চিনি 1 কেজি 70 টাকা, ডাল 2 কেজি 120 টাকা, ছোলা 2 কেজি 120 টাকা, খেজুর পাবেন 77 টাকা। অর্থাৎ প্রায়, আমি যদি তেলের কথাই বলি, প্রায় অর্ধেক দামে তেল পাচ্ছে। সুতরাং এটি একটি গ্রাহক পর্যায়ে সবচেয়ে স্বস্তির কথাই বলা চলে। এই মুহূর্তে আমরা আছি বরিশাল সিএসডি গোডাউন এলাকায়, যেখানে টিসিবির পণ্য ডিলারদের হাতে তুলে দেন এবং সেখান থেকেই মূলত ডিলাররা এই পণ্যগুলো প্যাকেটজাত করে তারপরে বিভিন্ন এলাকায় বরিশাল মহানগরের 20টি পয়েন্টে কিন্তু এই পণ্য গ্রাহকদের হাতে তুলে দেবেন। এবং আমরা যেমনটা জানতে পেরেছি, এক একটি ট্রাকে 400 জন গ্রাহক পণ্য পাবেন। সেই হিসাবে 8000 গ্রাহক আজকে এই পণ্য পাবেন এবং এরা রমজানের মধ্যে এই পণ্য সরবরাহ অব্যাহত থাকবে, এমনটা জানিয়েছেন টিসিবির কর্মকর্তারা। আমরা যদি একটু কথা বলি যে মূলত এত দেরি হচ্ছে কেন, ভাই যদি একটু আপনার সঙ্গে একটু কথা বলি যে দেরি হওয়ার কারণটা কি, যদি একটু বলেন যে দেরি হচ্ছে কেন, একটু বলেন। দেরি হওয়ার কারণ হলো যে আমাদের মালটা একটু দেরিতে পাইছি, আর এই জায়গা মাইপে আমরা একবারে ওই জায়গা যাইয়া মাল দেওয়া শুরু করব। মানে ওই জায়গা গ্যাদারিংয়ের জন্য মানুষ হুড়োহুড়ি করে, এর জন্য আমরা এই জায়গা দিয়ে মাইপে ওই জায়গা যাইতে আসি। যেমনটা বলছিলেন ডিলাররা যে মূলত ওই গ্রাহকদের কাছে গেলে সেখানে এক ধরনের মব হয়, সেই মব ঠেকানোর জন্যই তারা মূলত এই ব্যাগের ভিতরে, অর্থাৎ 5টি পণ্য আলাদা করে একটি ব্যাগে তারা প্যাকেট করছেন এবং সেখান থেকে এই প্রত্যেকের হাতে এই প্যাকেট তুলে দেবেন, এমনটাই বলেছেন। মূলত তারা যেটা বলছেন যে গ্রাহক পর্যায়ে গেলে সেখানে কিন্তু খুব দ্রুতই এই গ্রাহকদের হাতে তারা তুলে দিতে পারবেন, এমনটাই বলেছেন। এবং আশা করা যাচ্ছে যে এই পণ্য সরবরাহ সারা দেশে অব্যাহত থাকলে মূলত গ্রাহক পর্যায়ে বা যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেটি কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে টিসিবির পণ্য সরবরাহের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। হেদায়েত। মিরন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশালে আমরা টিসিবির পণ্য বিক্রি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই মুহূর্তে চলে যাচ্ছি বিশ্ব বাণিজ্যের খবরে।
সংযুক্ত আরব আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতেছেন জাহাঙ্গীর আলম নামে এক প্রবাসী বাংলাদেশি। সোমবার বিগ টিকেটের ফলাফল ঘোষণা করা হয়, আর এতে জাহাঙ্গীরের নাম উঠে আসে। গত ১১ ফেব্রুয়ারি এটি কিনেছিলেন তিনি। ৪৪ বছর বয়সী জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী ৬ বছর ধরে দুবাইতে বসবাস করছেন। গত ৩ বছরে প্রতি মাসে তিনি সহ ১৪ জন বন্ধুর একটি গ্রুপ দল বেঁধে বিগ টিকেট ড্রতে অংশগ্রহণ করেন। এতেই ঘুরে দাঁড়িয়েছে জাহাঙ্গীরের ভাগ্যের চাকা। দক্ষিণ কোরিয়ায় চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১১,২০,০০০ পর্যটক ভ্রমণ করেছেন, যা গেল বছরের একই সময়ের তুলনায় ২০% বেশি। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কোরিয়া হেরাল্ড। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় পর্যটন সংস্থার তথ্যানুসারে পর্যটনের সবশেষ রেকর্ডটি হয়েছিল করোনা মহামারীর আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে। সে বছরের জানুয়ারিতে ১১ লাখ পর্যটক ছিল। মহামারীর কারণে কয়েক বছর পর্যটক চলাচল বন্ধ থাকার পর ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় দর্শনার্থী বেড়ে ৮,৮১,০০০-এ দাঁড়ায়। সামরিক আইন ঘোষণার ফলে পর্যটন খাতে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটির পর্যটন সংস্থা। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।